আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো তো? তোমরা জানো গণিতকে বিজ্ঞানের রানী বলা হয়, আর সেই গণিতের ভিত্তি সংখ্যা। সংখ্যার পিছনে অনেক ইতিহাস জড়িত আছে। আজকে আমরা না জানা একটি ইতিহাস সম্পর্কে আজকে বলার চেষ্টা করব, যদিও বিষয়টি অত্যন্ত করুণ। তোমরা জানো পিথাগোরাস উপপাদ্য নামে একটি বিখ্যাত উপপাদ্য রয়েছে। সেই পিথাগোরাসের সময়ে পিথাগোরাসের অনেক অনুসারী ছিল, যারা পিথাগোরাসকে অনুসরণ করতেন। তো পিথাগোরাস উনি ছিলেন আস্তিক, ধার্মিক, দার্শনিক, ফিলোসোফার এবং গণিতবিদ। উনি ঈশ্বরকে একক সত্তা হিসাবে মানতেন এবং জানতেন। তাই পৃথিবীর সমস্ত সংখ্যাকে উনি পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বেশি ভালোবাসতেন। যেমন 1.5 এটা একটা দশমিক ভগ্নাংশ। এটাকে উনি লিখতেন কীভাবে? 2/3। এখানে 3 একটি পূর্ণ সংখ্যা, 2 একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে এই দশমিক ভগ্নাংশটিকে প্রকাশ করা যায়। তেমনি যদি অন্য একটি সংখ্যা এমন হয় 2.4, এটা কত হবে? 10/24। যদি আমরা কাটাকাটি করি 5/12, তাহলে এখানে 12 একটি পূর্ণ সংখ্যা, 5 একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ পৃথিবীর সকল সংখ্যাকে উনি এই দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে চাইতেন। এবং এই সংখ্যাগুলিকে উনি একটি নাম দিয়েছেন, সেটা হচ্ছে কি মূলদ সংখ্যা। তার মানে সকল এই জাতীয় সকল সংখ্যাকে মূলদ সংখ্যা হিসাবে উনি প্রকাশ করতে চাচ্ছেন। তো মূলদ সংখ্যার সংজ্ঞা তোমরা ইতিপূর্বে অন্যান্য ক্লাসে তোমরা জেনেছ। যে সকল সংখ্যাকে P/Q এই আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ, যেখানে Q ≠ 0, তো এই জাতীয় সংখ্যাগুলো বলা হয় মূলদ সংখ্যা। তো উনি এটি জানতে চায় পৃথিবীর সকল সংখ্যাকে মূলদ সংখ্যা, তার মানে অমূলদ বলতে কিছু নেই। কিন্তু ওনার একজন শাগরেদ ছিলেন, নাম ছিলেন হিপ্পাসাস। উনি একদিন দাঁড়িয়ে বললেন যে, উস্তাদ বা গুরু, আপনার তো একটি উপপাদ্য রয়েছে যে সমকোণী ত্রিভুজের ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এখন যদি এই সমকোণী ত্রিভুজের যদি একটি বাহু 1 একক, অপরটি বাহুকে আরেক একক হয়, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী অতিভুজের দৈর্ঘ্য আমরা কত পাবো? √2, অর্থাৎ 1² কত হবে? √2। এখন এই √2-র মান কত? 1.4142। এরকম অনেক অঙ্ক রয়েছে দশমিক বিন্দুর পরে, যেগুলি লিখে শেষ করা যাবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন পৃথিবী আছে ততদিন পর্যন্ত যদি আমরা লিখি, তাহলে এই সংখ্যাটি লিখে আমরা শেষ করতে পারবো না।
তো যেহেতু দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা আননোন, অজানা, তা তাই আমরা এটাকে এভাবে সাধারণ ভগ্নাংশের আকারে প্রকৃত হোক অপ্রকৃত হোক কোনো আকারে আমরা প্রকাশ করতে পারবো না। না পারলে এটা আমরা মূলদ হিসাবে প্রকাশ করতে পারবো না। তার মানে কি √2 সংখ্যাটিকে মূলদ নয়, নিশ্চয় তাহলে কি অমূলদ সংখ্যা। তা হিপাসাস বলছিলেন যে এটা তো একটা অমূলদ সংখ্যা, মূলদ। তা পিথাগোরাস অত্যন্ত রেগে গেলেন। হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত আমি আমার শিষ্যদের বলে আসছি যে পৃথিবীর সকল সংখ্যায় মূলদ সংখ্যা, আজকে আমার অনুসারে আমাকে অপোজ করছে, আমার বিরোধিতা করেছে যে মূলদের পরিবর্তে এক অমূলদ সংখ্যাও আছে মূলদের পাশাপাশি। তাহলে উনি তো ওই হিপাসাস যখন যুক্তি সহকারে এটা বললেন, উনি ইন দ্য মেন টাইম এটা উনি ডিনাই করতে পারলেন না। কিন্তু পিথাগোরাসের অন্যান্য অনুসারীরা পিথাগোরাস অত্যন্ত সম্মান, শ্রদ্ধা, অনুকরণ এবং খুব গভীরভাবে মান্য করতেন। তো যেহেতু পিথাগোরাসের মনের মধ্যে একটু রাগ পেয়েছে, তাই অন্যান্য অনুসারীদের মনেও তদ্রূপ রাগ পেয়েছে। তো সেই প্রতিফলনস্বরূপ একদিন পিথাগোরাস তার সমস্ত অনুসারীদের নিয়ে ভূমধ্যসাগরে নৌবিহারে গেলেন। সেখানে সাগরের মাঝপথে যাওয়ার পরে পিথাগোরাসের নির্দেশে তার অন্যান্য অনুসারীরা হিপাসাসের হাত পা বেঁধে সাগরে নিক্ষেপ করলেন। সাগরে নিক্ষেপ করার পর উনি মারা গেলেন। তো একমাত্র এই অমূলদ সংখ্যা আবিষ্কারের জন্য হিপাসাসের মতো একজন গণিতবিদের প্রাণ সংহার অর্থাৎ শৈলীর সমাধি হয়েছিল। তো এই বিষয়টি হয়তো অনেকেই জানে না যে অমূলদ সংখ্যা আবিষ্কারের জন্য হিপাসাস উনি শহীদ হয়েছেন। আমরা এই হিপাসাসের বিদেহী আত্মার প্রতি সম্মান জানাই, তার এই অমূলদ সংখ্যা আবিষ্কারের জন্য, তার যৌক্তিক বিষয়টি উপস্থাপনের জন্য। যাক, আমি এই বিষয়ে আর দীর্ঘায়িত করছি না। এখন আমি চলে যাব 1.2 ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে তোমরা কমন যে সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল সমানকে হাফ ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। যদি ত্রিভুজটি এরকম হয় তাহলে প্রত্যেকটা বাহু যদি কী হয়, এরকম সমান হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? √3/4² অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4²। যদি ত্রিভুজটি এরকম হয় যে এটা বি, এটা এ, এটা এ, অর্থাৎ দুই বাহু যদি সমান আর ভূমি বি থাকে, সেক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? b/4 √4² - b² বর্গ। এখন যদি বিষমবাহু ত্রিভুজ হয়, এরকম একটা ত্রিভুজ হয়, এটা এ, এটা বি, এটা সি, তাহলে অর্ধপরিসীমা এস ফলে a + b + c/2। সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? √s s - a s - b s - c। তোমাদের এই সূত্রগুলি আমি একটু রিভিউ করছি আর কি। যাক, এটা একটা ক্ষেত্রফল। আর যদি দুটি বাহু দেওয়া থাকে, যেমন একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা এ, এটা বি, এক মাঝখানে একটা কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ AB sin θ। তো তোমরা এই সম্পর্কে তোমাদের ধারণা আছে।
এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে এই নিয়মগুলি বাদেও স্থানাঙ্কের সাহায্যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল কিংবা চতুর্ভুজের ক্ষেত্রফল কিংবা বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেটা আমরা এখন দেখাবো। এই ক্ষেত্রে আমি এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম দুটি পরস্পরচ্ছেদী অক্ষরেখা আঁকলাম, লম্বা রেখা আঁকলাম। এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এটার কি এ, যার স্থানাঙ্ক কি x1 y1, এটা কি বি বিন্দু, এর স্থানাঙ্ক কি x2 y2, এটা কি সি বিন্দু, এটার স্থানাঙ্ক কি x3 y3। এখন বিন্দুগুলি কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আমরা এখানে উপরে যে ঘড়িটা দেখছি সেই ঘড়িটা কাঁটা কীভাবে এভাবে ঘুরে, তা বিন্দুগুলি আমরা নিলাম ঘড়ির কাঁটার উল্টা দিকে। এখন এ বিন্দু থেকে ও এক্সের উপরে এ এফ লম্বা আঁকলাম, সি বিন্দু থেকে একই রেখার উপরে সিডি লম্বা আঁকলাম, ডি বিন্দু থেকে আরেকটি আঁকলাম কি লম্বা বিই। আচ্ছা, এখন এই ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ডি বিন্দুর স্থানাঙ্ক x3 0। আমি এইটারে এখানে দিই না। এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক এটুকুলো x2 একটা এদিকে লিখি x2 0। আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x1 0। এখন আমরা দেখতে পাচ্ছি এ বি একটি রেখা, বিসি একটি রেখা দুইটি, সিডি একটি রেখা তিনটি, ডিএফ একটি রেখা চারটি, এফ একটি রেখা। তাহলে এটা একটা পঞ্চভুজ বা বহুভুজ। তাহলে বহুভুজ এ বি সি ডি এফ সমান আমরা কি পাই? দেখো তো, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি আর হল কি ট্রাপিজিয়াম এসিডিএফ, কারণ এই দুইটা বাহু প্যারালাল। আর এটা হচ্ছে কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব। সো এই চতুর্ভুজটা একটি কি ট্রাপিজিয়াম। তাহলে এই ত্রিভুজ এবং ট্রাপিজিয়াম সমষ্টি হচ্ছে এই বহুভুজ এ বি সি ডি এফ। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি যোগ ট্রাপিজিয়াম ক্ষেত্র এ সি ডি এফ। আচ্ছা, এখন এটাকে আমরা লিখতে পারি বহুভুজ, এর ক্ষেত্র যদি দেই বহুভুজ বহুভুজ ক্ষেত্র এ বি সি ডি এফ সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্র এসি ডিএফ। আবার এটাকে যদি আমরা এবারে ভাগ করি, যে এইখানে এ বি ইএফ এটা একটি চতুর্ভুজ,
এই দুটো বাহু সমান্তরাল, এটা লম্ব দূরত্ব, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। আর এখানে বি সি ডি ই, এই চতুর্ভুজের এই বাহু সমান্তরাল এবং এটা লম্ব দূরত্ব, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তো দুইটা ট্রাপিজিয়ামের সমষ্টি এটা। তো আমরা এটা এভাবে লিখতে পারি যে ট্রাপিজিয়াম ক্ষেত্র, আমি কি লিখব, এ বি ই এফ, এ বি ই এফ, ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি ই এফ, তারপরে কি ট্রাপিজিয়াম ক্ষেত্র বি সি ডি ই, ট্রাপিজিয়াম ক্ষেত্র বি সি ডি ই সমান, এটা আমরা লিখি ত্রিভুজ ক্ষেত্র এবিসি ট্রাপিজিয়াম ক্ষেত্র এসি ডিএফ। আচ্ছা, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি, যে ট্রাপিজিয়াম ক্ষেত্র এসি ডিএফ, তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান কি লিখব, বা ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান, এটা থেকে এটা মাইনাস, ট্রাপিজিয়াম ক্ষেত্র এ বি ই এফ যোগ ট্রাপিজিয়াম ক্ষেত্র বিসি ডিই, বিসি ডিই মাইনাস কি হবে, ট্রাপিজিয়াম ক্ষেত্র এসি ডিএফ। ঠিক আছে, অর্থাৎ এই এবিসিটা এদিকে রাখলে এটা এই পাশে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এত মাইনাস এত সমান এবিসি, এটা আমি এই পাশে লিখলাম ত্রিভুজকে এবিসি সমান ট্রাপিজিয়াম ক্ষেত্র এবি ইএফ, ট্রাপিজিয়াম ক্ষেত্র বিসি ডি মাইনাস ট্রাপিজিয়াম ক্ষেত্র এসি ডিএফ। এখন আমরা একটু এদিকে লিখি, বা ত্রিভুজ ক্ষেত্র এবিসি সমান, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র কি, হাফ এ প্লাস বি ইন্টু এইচ। এ হচ্ছে সমান্তরাল বাহু, বি হচ্ছে আরেকটি সমান্তরাল বাহু, আর এইচ হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন টু পারপেন্ডিকুলার লাইন, অর্থাৎ দুটি সমান্তরাল বাহুর লম্ব দূরত্ব হচ্ছে এইচ। এখন এই সূত্র প্রয়োগ করে এ বি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী হবে, হাফ এ এফ প্লাস বিই, হাফ এ এফ প্লাস বিই আমাদের কত, ইএফ, ইএফ যোগ আর ট্রাপিজিয়াম বিসিডি এর বিসিডিই, এটা কত হবে ক্ষেত্রফল বিই এবং সিডি, হাফ বিই যোগ সিডি, পরে কি মাইনাস
হাফ এসিডিএফ কোনটা এসিডিএফ, তাহলে কি এএফ আর কি সিডি, এফ যোগ সিডি। ও এটা তো লম্ব দূরত্ব লিখি নাই, বিই প্লাস সিডি লম্ব দূরত্ব কত ডিই মাইনাস হাফ, এটা এসিডিএফ এরিয়া কী হবে এসিডিএফ এফ যোগ সিডি, এফ যোগ সিডি লম্ব দূরত্ব কি ডিএফ, ডিএফ ছোট করে বলি ডিএফ। তাহলে এখানে হাফ সবগুলি থেকে হাফ কমন নিয়ে আমরা মানগুলি বসা দিই। এফ সমান কত এফ হচ্ছে এখানে ওয়ান আর বি কত এ পুটি স্থানাঙ্ক মানে y2, আর ইএফ কত ইএফ তো এটুকু মানে x1 থেকে x2 মাইনাস x1 মাইনাস x2 প্লাস বি কত বি হচ্ছে y2 আর সিডি হচ্ছে y3, y2 y3 পরে আর ডিএফ হচ্ছে x1 মাইনাস x3, x1 মাইনাস x3 পরে মাইনাস এফ কত এফ হচ্ছে x1, সিডি হলো x3, সিডি হলো y3, এফ y1 আর সিডি হলো y3, y1 y3, ডিএফ কত ডিএফ x1 মাইনাস x3, ডি মানে কি এটা তো এখানে হচ্ছে ডি হলো এটা তো x2, ডি হলো x2 মাইনাস x3, x2 মাইনাস x3। এবার আমরা এগুলি গুণ করি, y1 x1 y1 x2 y1 x1 y2 x2 y2 y1 x1 y1 x2 minus x1 y2 plus x2 y2 minus প্লাস আমরা এটা গুণ করলে y2 দ্বারা গুণ করলে x2 y2 x3 y2 আবার y3 দ্বারা গুণ করলে প্লাস x2 y3 x3 y3। এখন এটা যদি আমরা গুণ করি বন্ধনী দিয়ে এইটুকু কী হবে x1 y1 মাইনাস x3 y1 y3 গুণ করলে x1 y3 x3 y3
-7 x3 y3 গুণ দেই, এটা দরকার নেই। তাহলে কি কাটা যায়, x2 y2 সব লিখি আমরা, হাফ x1 y1 x2 y1 x1 y2 x2 y2 প্লাস x2 y2 x2 y2 minus x3 y2 plus x2 y3 minus x3 y3 minus x1 y1 minus plus x3 y1 plus minus x1 y1 x2 x3 y3 minus x1 y3 plus x3 y3 এবার দেখি কি কাটা যায়, x3 y3 কাটা গেল, x1 y1 কাটা গেল, x2 y2 কাটা গেল, বাকি কয়টা থাকবে, 6টা থাকবে, 1 2 3 4 5 6। তা আমি আবার উপরে এই অংশটা মুছে দেই, ওকে। বা ত্রিভুজ ক্ষেত্র ABC সমান হাফ x1 y2 x2 y3 x3 y1 বিয়োগ x2 y1 x3 y2 x1 y3 আমরা এগুলি পাই। তাহলে এটাকে আমরা যদি এইভাবে দেখাই, x1 x2 x3 x1 y1 y2 y3 y1, এখন এই আড়াআড়ি যদি গুণ করি, আমরা গুণ করি, তাহলে আমরা এই প্লাসের রাশিগুলি পাব। আবার যদি আমরা এভাবে গুণ করি, তাহলে আমরা এই মাইনাসের রাশিগুলি আমরা পাব। তাহলে যদি এভাবে যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, এরকম x1 y1 x2 y2 x3 y3, তা আমরা সহজেই স্থানাঙ্কের যে ভুজগুলি আমরা প্রথম এভাবে লিখে ফেলব, এবং কুটিগুলি আমরা এভাবে লিখে ফেলব। আমরা লেখা বিন্দুগুলি অলওয়েজ আমরা কি করব, ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা নেব। তখন এইভাবে মানে প্রমাণ ছাড়াই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা সহজে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে সক্ষম হব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে এই পদ্ধতিতে, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, পঞ্চভুজ এবং বহুভুজ ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। তাহলে আশা করছি তোমরা বুঝেছ, তোমরা বাসায় পড়াশোনা করবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।